দেশকে অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। নির্বাচন ঘিরে সংস্কারে গতি বাড়াতে সরকারকে তাগিদ দিল জামায়াত। 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। ইনশাআল্লাহ আমরা সফল করব। সংস্কারে সরকার হাত দিয়েছে, আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়াতে। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ অনেকের পরিচয় মেলেনি আজও। 127টি কবরের মরদেহ শনাক্তে আদালতের নির্দেশের অপেক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়। বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে দিনাজপুরে প্রাণ হারালেন 3 জন। সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম, টাঙ্গাইল ও নাটোরে আরও 4 জন নিহত। এবার পূর্ণ মেয়াদেই ক্ষমতায় থাকবার ঘোষণা ইমানুয়েল ম্যাক্রোর। বিতর্কিত বাজেটে কর কমানো ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে ফ্রান্স জুড়ে বিক্ষোভ। স্বাগত এখন দুপুরের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তানজিলা খান মেম এবং আমি নাইম আবির। দেশ থেকে পালিয়ে গিয়ে পাশের দেশে বসে ষড়যন্ত্র করলেও দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে তা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার এরশাদ পতন ও গণতন্ত্র উত্তরণে দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকার ও দেশকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত পতিত আওয়ামী সরকার। এ সময় নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এছাড়াও তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে ধর্ম নিয়ে বিভেদের ষড়যন্ত্র সফল হবে না। এ সময় বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকারের যে রূপরেখা 31 দফায় দিয়েছিল তারই প্রতিফলনেই জাতীয় ঐক্য। অবৈধভাবে একটি দেশে আছে, সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে, এটা আমরা অবিশ্বাস করি না। কেননা তারা চেষ্টা করবে, তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য। যত দ্রুত সম্ভব এই সকল ক্ষেত্রে সংস্কার করে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এদিকে সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলেই শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। শুক্রবার দুপুরে গুলশান 2 গোলচত্বরে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদের প্রতি আপনাদের এত মহব্বত কেন? বাংলাদেশের জনগণ থেকে যে সরকার ধিকৃত, সেই সরকারকে আপনারা সমর্থন দেন এবং যেদিন সেই দিন থেকে ক্রমাগতভাবে রিপাবলিক বাংলা, ক্যালকাটা নিউজ, একের পর এক এই সমস্ত সামাজিক গণমাধ্যম এবারে ডাহা মিথ্যা কথা তিনি বলে বেড়াচ্ছেন। নির্বাচন ঘিরে সংস্কারের গতি বাড়াতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ বলে কিছুই নেই, একটি গোষ্ঠী এসব বলে স্বার্থ হাসিল করতে চায়। এছাড়া ভারতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, জীবন দেব, তবুও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কোনো আগ্রাসের হাতে তুলে দেব না। শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবু বাংলাদেশের 1/2 ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই। আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি।
জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল, বর্তমান কার কেমন, আর ভবিষ্যৎ কার কেমন হতে পারে। চট্টগ্রামে আইনজীবী হত্যার মামলায় আসামি চন্দন দাস ও রিপন দাসকে নেওয়া হবে আদালতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম আদালত থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন যে আসামিদের ঠিক কখন নাগাদ আদালতে তোলা হবে? দুপুর নাগাদ আসলে এই দুই আসামিকে আদালতে তোলার কথা ছিল, পুলিশের সূত্রই আমাদেরকে নিশ্চিত করেছে। তবে এখনো পর্যন্ত তাদেরকে আদালতে নিয়ে আসা হয়নি, যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যরা, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা বেশ প্রস্তুতি নিয়ে রেখেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালতে নিয়ে আসা হতে পারে। আপনি জানেন যে চট্টগ্রামের আলোচিত চাঞ্চল্যকর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান যে মামলা হয়েছিল সেই মামলার প্রধান আসামি চন্দন দাস, যাকে বুধবার কিশোরগঞ্জের ভৈরব থেকে পুলিশ আটক করে, তারপর পরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার কাছে তাকে হস্তান্তর করা হয়। এরপরে আরও একজন আসামি যে ওই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল, ফুটেজ দেখে, ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত করা হয়। রিপন দাস, তাকেও কিন্তু গতকাল চট্টগ্রামের আনোয়ারা থেকে আটক করা হয়। দুই আসামি কিন্তু এখন পুলিশ হেফাজতে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালতে তোলা হবে। বিশেষ মেট্রোপলিটন যে আদালত রয়েছে সেখানে তাদেরকে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে, আমরা এমনটি জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনীর সদস্যরা বেশ প্রস্তুত রয়েছে, মোড়ে মোড়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন। অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। আপনাকে বলে রাখি যে এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত 6টি মামলা হয়েছে। সেই 6টি মামলার মধ্যে 11 জনকে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার অপরাধে গ্রেফতার দেখানো হয়েছে। এর পরে আমরা যতটুকু জানতে পেরেছি, পুলিশের কাজে বাধা দেয়া, গাড়ি ভাঙচুর সহ আরও যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোতে 41 জনকে আটক করা হয়েছে এবং গ্রেফতার দেখানো হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে এই যে আলোচিত একটি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে শুধু চট্টগ্রাম নয় সারা দেশেই কিন্তু এক ধরনের প্রভাব পড়েছে। সেই জায়গাতে আসলে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাচ্ছেন এখানে যারা আইনজীবী আছেন তারা, একই সাথে তার পরিবারের সদস্যরা, এবং এই যে মামলা হয়েছে কিংবা বিচার কাজ তাতে যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের আদালত পাড়া থেকে রিপন দাস এবং চন্দন দাসকে আদালতে তোলার সবশেষ খবর। চট্টগ্রাম আদালত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী মাহফুজ। আবির, একটি ব্যথিত সংবাদ দিয়ে বলতে চাচ্ছি আপনাকে। সারা দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় আজ প্রাণ হারিয়েছেন 7 জন এবং সকালে দিনাজপুরের বীরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন এবং এ সময় আরও 20 জন আহত হয়েছেন সেখানে। আরও 4 জনের কথা যদি বলি তাহলে সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামে 2 জন এবং নাটোর এবং টাঙ্গাইলে 1 জন করে মোট 4 জন, মানে সব মিলে মোট 7 জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত আমরা একটু জানতে চাই কি হয়েছিল সেখানে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যদুর মোড়ে যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের ড্রাইভার সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। ফায়ার সার্ভিস জানায় শুক্রবার সকালে যদুর মোড় এলাকায় ধান বোঝাই ট্রাক ও বাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই 4 জন নিহত হন, তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আসলে ওই ফায়ার সার্ভিস আসলো বিল্ডিং থেকে আসে হয়তো ওই যে কাটা ছিঁড়া করে ওই গাড়ির ড্রাইভার বাইর করে মারা গেছে। একজন মহিলা ছিল, উনি খুব অসুস্থ, তো পরে দেখলাম যে উনি মারা গেছে। ওনাকে উদ্ধার করছি। দুই গাড়ির 2 জন ড্রাইভার, এনারা স্পট ডেড। এদিকে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 ছাত্র। নিহত কলেজ ছাত্র শাহরুখ আকন্দ বঙ্গবন্ধু সেনানিবাস কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। বাউলি দিতে বাউলি বন্ধ করতে না পেরে স্লিপ খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে মনে করেন যে 2টা একজনের অবস্থা খুব আশঙ্কাজনক। নাটোরে সড়ক দুর্ঘটনায় সুগার মিলের আখবাহী ট্রাক্টরের চাপায় শাকিল প্রামাণিক নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা 11টার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও কুড়িগ্রামের জয়মনিরহাটে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। প্রত্যয় দাস,
এখন। শীতের শুরুতে আমরা দেখেছি শীতকালীন সবজির সরবরাহ কিন্তু বাজারে বেড়ে যায় এবং এবার শীতও তাই হয়েছে এবং সপ্তাহ ব্যবধানে 5 থেকে 10 টাকা পর্যন্ত কেজিতে কিন্তু সবজির দাম কমেছে। তবে সবজির দাম কমলেও অন্যান্য যে ভোগ্যপণ্য সেগুলোর দাম তেমন একটা কমেনি। সিন্ডিকেট না ভাঙায় সয়াবিন তেলের দামের কিন্তু খুব বেশি একটা পরিবর্তন হয়নি এবং সয়াবিন তেলের দাম আগের মতোই আছে এবং এসব কারণে বাজারে এসে স্বস্তি আসলে পাচ্ছেন না ক্রেতারা। বিস্তারিত জানাবেন সহকর্মী রাব্বি হোসেন। বৃদ্ধা রিনা বেগম কারওয়ান বাজারের সবজির দোকান ঘুরে ঘুরে সদাই করলেন সর্বসাকুল্যে 70 টাকার। অন্যের বাসায় কাজ করে মাসে 3000 টাকা আয়ে চলে তার সংসার। শেষ কবে মাংস কিনেছেন ভুলে গেছেন, জানান স্বাদ থাকলেও সাধ্য নেই। একটু কমছে, আলু তো 100 টাকা গুলালু, আবার চাল দাম, তো আমরা কি গরিব মানুষ খাইতে পারবো? অগ্রহায়ণের শেষ দিকে বাজারে সয়লাভ শীতের সবজির, তাই তো ছুটির দিনে সকালে কেনাকাটার জন্য বাজারে ভিড় ক্রেতাদের। রাজধানীর বেশ কয়েকটি পাইকারি বাজার ঘুরে দেখা যায় ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 40 থেকে 50 টাকা, শিম বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা ও ধনেপাতা 30 টাকা কেজিতে। আর নতুন আলুতে গুনতে হচ্ছে 80 থেকে 90 টাকা। গাজর বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা ও কাঁচা টমেটো 80 থেকে 100 টাকা কেজিতে। সব ধরনের সবজিতে কেজি প্রতি গত সপ্তাহের চেয়ে কমেছে 5 থেকে 10 টাকা। পেঁপে হলো 50 টাকা, টমেটো হলো 100-120 টাকা, ভেন্ডি 50, শসা 50, ওই বেগুন আছে 50, গাজর আছে 70। আমদানি মোটামুটি ভালোই, বাজার হিসেবে চলে আর কি। কেজি 60 টাকা আছে, 80 টাকা আছে, 100 টাকা আছে। এদিকে মুরগির দাম সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা। মাছের বাজার রয়েছে স্থিতিশীল। দেশি শিং বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা, পুঁটি মাছ 400 থেকে 450 টাকা, কই মাছ 180 থেকে 200 টাকা, আর চিংড়ি বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকা কেজি দরে। আকার ভেদে ইলিশের কেজি 1200 থেকে 2300 টাকা। বাজারে এসে ক্রেতারা বলছেন সংসার চালাতে করতে হচ্ছে ধার দেনা, ছোট হচ্ছে বাজারের ফর্দ। প্রতি মাসে মূল্যস্ফীতি যতটা বাড়ছে ততটা আয় না বাড়ায় বাজারে এসে পড়তে হচ্ছে অস্বস্তিতে। শীতকাল হিসেবে আর একটু কমার কথা, কিন্তু কি করা যাবে, কম্পারেটিভলি এখনো একটু বেশি। বাজার মনিটরিং কিভাবে হচ্ছে কি হচ্ছে সেটা তো জনগণ জানতেছে না, আমাদের তো বেশি দামে সবকিছু কিনা হচ্ছে। বিক্রেতারা বলছেন বাজার সিন্ডিকেট এখনো ভাঙেনি। বাজারে ভোজ্য তেলের সংকট রয়েছে বলেও জানান তারা। যে তেলের সংকটটা যদি দূর হয়ে যায় তাহলে বাজারে কোনো সমস্যা নেই। কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু দাম একটু কমেছে, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলোর দাম বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে শুধু কথার ফুলঝুরি নয়, ক্রেতারা চান কর্তৃপক্ষের প্রতিশ্রুতির সঠিক বাস্তবায়ন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। আবির, আপনি নিশ্চয়ই শুনেছেন জুলাই গণ অভ্যুত্থানের সময় রায়েরবাজারে যে বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে সেখানে 127টি কবরের সন্ধান পাওয়া গেছে এবং এরপরে সেই কবরগুলোতে দাবি ওঠে যে যারা মানে সেই মৃতদেহগুলোর ডিএনএ টেস্ট করার বিষয়টি দাবি ওঠে। গণকবর শনাক্তে আইনি লড়াই করার কথাও বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে আদালতের নির্দেশনা ছাড়া এটি আসলে শুরু করা যাবে না এবং এমন যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে সেই প্রেক্ষাপটে শহীদের পরিবার যারা রয়েছে তাদের কিন্তু দ্রুত এই কবরগুলো শনাক্ত করবার এবং এই যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার সুষ্ঠু বিচার তারা দাবি করছেন। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, জাওয়াদ মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। পুলিশ ডিরেক্ট গুলি করতেছে। জুলাইয়ের শুরু থেকে আগস্টের 5 তারিখ চরম রাষ্ট্রীয় নিপীড়নে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেক পরিবার। কোনো কোনো পরিবার নিহত স্বজনদের সন্ধান পেলেও কেউ বা এখনো খুঁজছেন হন্য হয়ে। তাদেরই একজন নার্জিয়া আক্তার ও তার সন্তান মুহাম্মদ রাইয়ান। 4.5 মাস ধরে হৃদয়ের ক্ষত চেপে স্বামী ও বাবাকে খুঁজছেন তারা। যাদের স্বজনরা হারা হয়েছে তারা একমাত্র বুঝে তাদের পেইন কি, তাদের কষ্টটা কোন পর্যায়ে। আমার বাবা গেছে, আজকে আমি বুঝতেছি যে আমার পেইন আমার কোন জায়গায়।
তখন তারা জানে না ঠিক কোন সমাধিটি তার স্বজনের। জুলাই আগস্টে ঘটা হত্যাকাণ্ডের শিকার স্বজনহারা এই পরিবারটির দাবি, রায়ের বাজার এই বুদ্ধিজীবী কবরস্থানের এই জায়গাটিতেই গণকবর দেওয়া হয় তাদের পরমাত্মীয়কে। পরিবারটি দাবি করছিল 18ই জুলাই রাজধানীর গোলাপবাগে আন্দোলন চলাকালে পুলিশের সহায়তায় ছাত্রলীগ ও যুবলীগ কুপিয়ে হত্যা করে রফিকুল ইসলামকে। পরবর্তীতে হাসপাতাল থেকে মর্গ কিংবা ময়লার ভাগাড়ে খোঁজাখুঁজির পর আঞ্জুমান মফিদুলের মাধ্যমে খোঁজ মেলে বুদ্ধিজীবী কবরস্থানে। এখানে এসে আমার লাশটাও সঠিকভাবে বলতে পারতেছি না যে এইখানে এইটা আমার স্বামীর কবর। আজকে এখানে আসি শুধু তীর্থে কাকের মতন তাকাই থাকি। সরকার হচ্ছে দাবি একটাই যে আপনার অতি দ্রুত সম্ভব স্পেসিফিক একটা দিনের ভিতরে ডেকে তাদের ডিএনএ টেস্ট করে তাদের স্বজনের লাশ তাদেরকে বুঝিয়ে দেওয়া। পরিবারটি যখন গণকবরের কথা বলছে তখন আমরা এই কবরস্থানের মসজিদের ইমামের কাছে জানতে চাই ঘটনার সত্যতা নিয়ে। জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 5 বা 10 তারিখের এর মধ্যে 81টা কবর শনাক্ত করা হয়েছে, কিন্তু গ্যাঞ্জামের সময় সম্ভবত 60 থেকে 65টা আঞ্জুমান লাশ নিয়ে আসছে আর কি। 5 তারিখের পরে কি আসছে এখানে? আগস্ট মাসে? হ্যাঁ, এটা তো ওই নোট খাতায় আছে আর কি। ইমামের কথার সূত্র ধরে আঞ্জুমান মফিদুলের মুখপাত্রের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও মেলেনি সদুত্তর। আপনি অফিসে আসছেন? ওই যে সাংবাদিকরা আসছিল তারা আসছিল, আপনি তো কথা বলেন ওই এখন টিভির। ঠিক আছে, আমাদের কথা বলা যাবে? কথা বলা। হ্যালো কামরুল ভাই, এটা তো আপনার আমাদের যিনি দাফন সেবা অফিসার আছে তার সাথে কথা বলতে হবে। আমি হচ্ছে ওনার কাছ থেকে আপনার নম্বরটা নিয়েছি। উনি তখন আমাকে বলেছেন এখানের স্পোক পারসন হচ্ছেন আপনি। তার তথ্য আমার কাছে পেলে তো আমি বলতে পারবো না, আর আমি তো এখন অসুস্থ। যারা প্রথম এই গণকবরের সন্ধান দেন সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন 127টি কবরের সন্ধান পেয়েছেন তারা। ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ শনাক্ত করে পরিবারগুলোর কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানোর সাথে গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাবার কথাও বলছেন তরুণ নেতারা। যারা নিহত হয়েছেন তারা শহীদ, তাই তাদেরকে চিহ্নিত করে তাদের লাশকে সসম্মানে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, এটা আমাদের মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি দায়িত্ব। আমরা একটা পেপারস রেডি করছি, যার ভিত্তিতে আমরা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দপ্তর আছে এবং পুলিশ হেডকোয়ার্টার্স সব জায়গায় আমরা এই কিটগুলো ডকুমেন্টস এবং কাগজগুলো প্রেরণ করব। এদিকে ডিএনএ স্যাম্পলিং করার জন্য আদালত থেকে নির্দেশনা আসার অপেক্ষায় আছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন প্রশ্ন হচ্ছে যে বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে বলে কোনো জায়গা যদি চিহ্নিত করা হয় এবং যদি আইন প্রয়োগকারী সংস্থা সেই ক্ষেত্রে বাদী মামলা করে আদালত থেকে আদেশ আসলে সেই ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হচ্ছে স্যাম্পলটা নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করা মাত্র। দ্রুত সময়ের মধ্যে কবরগুলো চিহ্নিত করে পরিবারের কাছে মরদেহগুলো ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সুষ্ঠু বিচারের প্রত্যাশা ভুক্তভোগীদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ। সকালে রাজধানীর শাহজাহানপুরে মৈত্রী সংঘ মাঠে কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন। এদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, কান খুলে শুনে রাখুন, বাংলাদেশকে স্তব্ধ এবং অস্থির করে এই পৃথিবীর কেউ ভালো থাকতে পারবেন না। আমাদেরকে অস্থির করলে আপনারা অস্থির হবেন, আমাদেরকে উত্তপ্ত করলে আপনারা উত্তপ্ত হতে বাধ্য হবেন, আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। কর্ণফুলী টানেলের মতো একাধিক বড় প্রকল্প খতিয়ে দেখা গেছে। এসব প্রকল্প হাতে নেবার আগে সেখান থেকে রাজস্ব ঠিক কতটা আসবে তা বিবেচনায় নেওয়া হয়নি, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপদেষ্টা ফাউজুল কবির খান। শুক্রবার সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনে উপদেষ্টা বলেন, এসব প্রকল্পে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে। তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। আমি কিন্তু অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড। আমি গ্রামে যাই, ইয়েতে যাই, ফিল্ডে যাই, জেলা শহরে যাই, যাই, ওখানে মানুষের আমি এটা বুঝতে পারি মানুষের মধ্যে কিন্তু খুব এখনো পূর্ণ মাত্রায় দিতে পারে। ছাত্ররা এসে যদি আমাদের এই অবস্থা হয়, যদি আর কালকে কৃষক মাঠে নামে, যদি কালকে শ্রমিক মাঠে নামে,
আমি আপনি কোথায় যাবেন? 3 দিন ব্যাপী বসুন্ধরা কনভেনশন সেন্টারে স্বাস্থ্যসেবা ও মেডিকেল সরঞ্জাম প্রদর্শনী চলছে। সেই খবর জানতে চাই, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেলোয়ার দোলন। দোলন, জানাবেন চিকিৎসা সেবা এসব সরঞ্জাম অত্যাধুনিক কোন কোন সুবিধা যুক্ত করতে পারে, এবং একই সাথে এই যে মেলাটি হচ্ছে সেখানে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আবির, এই চিকিৎসা সরঞ্জামাদি প্রদর্শনীর মধ্য দিয়ে মূলত বিশ্বের সাথে বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থাপনা সেটির তুলনামূলক এক ধরনের আলোচনা পর্যালোচনার পাশাপাশি এখানে মূলত যারা আসছেন, ভিজিট করছেন, দেখছেন এবং বিভিন্ন প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছেন, তাদের মধ্যে চিকিৎসক থেকে শুরু করে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং সংশ্লিষ্টরাই মূলত বেশি এখানে এসে ভিড় করছেন। অন্যদিকে আমরা দেখছি যে এই মেলাকে ঘিরে যারা আমদানিকারক রয়েছেন, আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশে যে ধরনের মেডিকেল ইকুইপমেন্ট ব্যবহার করা হয় তার মধ্যে প্রায় বেশিরভাগই আমদানি করতে হয়। অন্যদিকে এই মেলাতে যারা স্টলগুলো সাজিয়েছেন তাদের মধ্যে বাংলাদেশি কয়েকটি কোম্পানি ছাড়াও বিদেশ থেকেও বেশ কিছু কোম্পানি এসে এখানে স্টল বসিয়েছেন। তারা তাদের প্রদর্শনীর মধ্য দিয়ে তাদের যে সরঞ্জামাদিগুলো রয়েছে সেগুলোর জানান দিচ্ছেন। ফলে ঠিক কী ধরনের প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে সেটি বাংলাদেশের মানুষ জানার সুযোগ তৈরি হচ্ছে। এক্ষেত্রে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন বর্তমানে বাংলাদেশেও বেশ কিছু কোম্পানি রয়েছেন যারা ছোট পরিসরে এই সকল মেডিকেল সরঞ্জামাদি উৎপাদন করছেন, তবে সেগুলো বাংলাদেশের বাজারে খুব বেশি ব্যবহার হয় না। এক ধরনের আস্থার সংকট রয়েছে। আর এই আস্থার সংকট নিরসনের ক্ষেত্রে তারা বলছেন যে বরাবরই বিদেশি যে সকল পণ্যগুলো রয়েছে, সরঞ্জামাদিগুলো রয়েছে, সেগুলোর প্রতি যে নির্ভরশীলতা সেটির কারণে হচ্ছে না। ফলে বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতেও বাংলাদেশি উৎপাদিত যে সকল সরঞ্জামাদিগুলো রয়েছে সেগুলো ব্যবহার হয় না। এক্ষেত্রে তারা সরকারের পৃষ্ঠপোষকতা চেয়েছেন। তারা বলছেন সরকারি সহায়তা পেলে এই যে মেডিকেল সরঞ্জামাদের যে বিশাল সেক্টর সেটি আলোর মুখ দেখতে পারে বলে তারা বিশ্বাস করছেন। আপনাকে যদি জানাতে চায় যে সংশ্লিষ্টরা আরও বলছেন দেশে বহু মেডিকেল, যেমনটা বলছিলাম যে উৎপাদন করছে, এরই মধ্যে মেডিকেল সরঞ্জামাদিগুলোর মধ্যে যদি আরেকটু জানাতে চাই যে এই মেলাকে ঘিরে 250টি কোম্পানি তাদের 150টি স্টলে তাদের এই আয়োজনটি রেখেছেন। এই ছিল মোটামুটি স্টলে থাকা মেলাকে ঘিরে আমার কাছে থাকা সবশেষ তথ্য। কুড়িলে চলছে 3 দিন ব্যাপী মেডিকেল স্বাস্থ্যসেবা এবং সরঞ্জামাদি প্রদর্শনী মেলা, সেই খবর জানছিলাম। চট্টগ্রাম নগরীর জিএসসি কনভেনশন হলে চলছে 6 দিন ব্যাপী ফার্নিচার মেলা। মেলায় অংশ নিয়েছে 28টি প্রতিষ্ঠান, আর কো স্পন্সর হিসেবে রয়েছে 14টি প্রতিষ্ঠান। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, মেলায় ক্রেতার ভিড় কেমন দেখছেন এবং মেলা উপলক্ষে বিশেষ ছাড় বা কোনো আসলে ক্রেতাদেরকে আকর্ষণ করার জন্য ছাড় বা অফার রয়েছে কিনা? ব্যবস্থাপনায় চিটাগং ইভেন্টস। আমরা দেখছি শুক্রবারে একেবারে জুমার নামাজের পরপর সময় আসলে এখন সেভাবে ক্রেতা এখনও আসেননি, তবে বিকেলের পর ক্রেতার একটি ঢল নামতে পারে বলে জানিয়েছেন এখানে যারা আয়োজক আছেন। এবং 2 দিন হতে চললো মেলা চলছে, 6 দিনব্যাপী মেলা চলবে 9 তারিখ পর্যন্ত। এবং এখানে যারা এসেছেন চট্টগ্রাম থেকেও যারা আছেন কিংবা ঢাকা থেকে যারা এসেছেন প্রত্যেকেই বলছেন যে এখানে যে ফার্নিচারগুলো তারা নিয়ে এসেছেন এগুলোর উপর 5% থেকে শুরু করে 25% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু পণ্যে তারা 30% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। এবং আমরা দেখছি যে একটি যে শোরুমগুলো আছে শোরুমগুলোকে বলা চলে যে শিল্প আর নান্দনিকতার একটি গ্যালারি, কারণ আমরা দেখছি এখানে একেবারে আধুনিকতার ছোঁয়া যেমন লেগেছে ফার্নিচারগুলোতে, তেমনি ঐতিহ্যের মিশেলও আছে। এবং কিছু কিছু ফার্নিচার দেখা যাচ্ছে আধুনিকতা আর ঐতিহ্যের মিশেলে তৈরি করা হচ্ছে, এবং প্রচুর আসলে এই ধরনের ডিজাইনের ফার্নিচার দেখা যাচ্ছে। এবং যারা ক্রেতা আছেন তারা বলছেন যে আসলে তাদের যে চাহিদা সেটা কিন্তু 10 বছর আগে বা 5 বছর আগে যেমন ছিল সেভাবে নেই। যারা দু একজন ক্রেতার সাথে আমরা কথা বলে যেটি বুঝেছি যে তাদের চাহিদাটা আসলে এখন অনেক বেশি স্লিম কিংবা খুব সাদামাটা ফার্নিচারের দিকে, খুব বেশি কারুকাজ
নেই এমন ফার্নিচারের প্রতি তাদের চাহিদাটা রয়েছে এবং সেই ধরনের ফার্নিচার কিন্তু এখানে বাজারে আনা হয়েছে এবং আমরা দেখছি যে আসলে এক ধরনের প্রিমিয়াম লুক যেমন আছে তেমনি উপমহাদেশীয় যে ডিজাইনগুলো রয়েছে ফার্নিচারের সেগুলো কিন্তু এখানে স্থান পেয়েছে। তবে 10 বছর আগের ডিজাইনের সাথে বা এখনকার আধুনিক যে ফার্নিচারের বাজারটা আসলে কেমন সেটি আসলে এই মেলায় আসলে বোঝা যাবে এবং ক্রেতারাও বা যারা এখানে আসছেন দর্শনার্থীরা আসলে বুঝতে পারছেন যে আসলে এখন ফার্নিচারের বাজারটা অনেক বেশি পরিবর্তিত হয়ে গেছে এবং তাদের চাহিদাটাও কিন্তু সেক্ষেত্রে তাদের সাথে চাহিদার সাথে যেই যোগান সেটাও কিন্তু সেখানে আছে এবং আমরা আশা করছি যে আসলে এই আজকের বিকেল থেকে এই মেলাটি জমবে এবং আগামী যে 2-3 দিন সেটি থাকবে সেখানে কিন্তু জমজমাট বেচা বিক্রি হবে বলে আশা করছেন বিক্রেতারা। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন ফায়সাল করিম। পর্যটন মৌসুমের শুরুতেই কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটক সমাগম। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, পর্যটক সমাগম বাড়ায় স্থানীয় ব্যবসা বাণিজ্য কেমন জমজমাট? মুক্তি, শীতের কক্সবাজারের যে নান্দনিক রূপ, বিশেষ করে শান্ত সমুদ্র এবং পাহাড়ের স্নিগ্ধ পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন ছুটে আসেন এই পর্যটন নগরীতে এবং আমরা আজকেও দেখছি যে ছুটির দিন হিসাবে প্রচুর মানুষ সৈকতে এসেছেন এবং সৈকতের যে বিশেষ করে 3টি পয়েন্ট লাবণী, সুগন্ধা এবং কলাতলি, এই 3টি পয়েন্টে প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে। বলা যায় যে এক ধরনের লোকারণ্য পরিস্থিতি আসলে এখানে তৈরি হয়েছে। তবে এখন যেহেতু দুপুর গড়িয়েছে, আকাশে মিষ্টি রোদ রয়েছে, এই পরিস্থিতিতে আমরা দেখছি যে পর্যটকদের উপস্থিতি সকালের তুলনায় কিছুটা কমেছে। তবে এখনো অনেকেই সমুদ্র স্নানে নেমেছেন। এখানে যে ঘোড়া রয়েছে, ঘোড়ায় চড়ে অনেকে সময় কাটাচ্ছেন, অনেকে জেট স্কিতে চড়ে দূর সমুদ্রে ঘুরে আসছেন এবং এখানে যে বিচ বাইকগুলো রয়েছে সেই বিচ বাইকেও অনেকে চড়ে সময়টা কাটাচ্ছেন এবং আমরা দেখছি যে নানা বয়সী মানুষ এখানে এসেছেন এবং তারা এখানে সৈকতের যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন। এবং এখানে শুধু সমুদ্র সৈকত নয়, সমুদ্র সৈকত ছাড়াও এখানে যে অন্যান্য যে দর্শনীয় পর্যটন স্পটগুলো রয়েছে, এখানে শহরের বৌদ্ধ মন্দির রয়েছে, মহেশখালীর আদিনাথ মন্দির রয়েছে। এর বাইরে কক্সবাজারের উখিয়া টেকনাফ মেরিন ড্রাইভ যে সড়কটি রয়েছে সেই মেরিন ড্রাইভ সড়কের ইনানি, দরিয়ানগর, হিমছড়ি এই সমস্ত এলাকায় কিন্তু পাতুয়াটেক সহ বিভিন্ন এলাকায় কিন্তু পর্যটকদের পদচারণা বেড়েছে এবং এই যে পর্যটকের পদচারণা বৃদ্ধি পেয়েছে সেটির কারণে সেখানকার যে ব্যবসা বাণিজ্য রয়েছে, বিশেষ করে এখানে সৈকত কেন্দ্রিক যে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, 1000-এর বেশি এখানে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর বাইরে ফটোগ্রাফার থেকে শুরু করে জেট স্কি চালক, বিচ বাইক চালক থেকে শুরু করে এখানে যে কিটকট ব্যবসা অর্থাৎ ছাতা চেয়ারের ব্যবসার সাথে যারা জড়িত, সবার মাঝে কিন্তু একটা স্বস্তি, আনন্দ বিরাজ করছে। এবং আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারাও যেটি বলছেন যে মূলত অক্টোবরের মাঝামাঝি সময় থেকে পর্যটকদের প্রচুর চাপ কক্সবাজারে শুরু হয়েছে এবং এটি তারা এই মৌসুম জুড়েই কিন্তু পর্যটকদের উপস্থিতি থাকবে এবং 1000 কোটি টাকার বাণিজ্য এই মৌসুমে হবে বলে তারা আশা করছেন। মুক্তি, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। আবার মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফরাসির প্রেসিডেন্ট অভিযোগ করেন মিশেল বার্নিয়ের সরকার পতনের জন্য দায়ী কট্টর ডান ও বামপন্থীরা। এবং বিতর্কিত বাজেটে কর কমানো এবং একই সাথে সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে দেশ জুড়ে কিন্তু এখনো পর্যন্ত সেই বিক্ষোভটি চলছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে ম্যাক্রোর পদক্ষেপের উপরে নির্ভর করছে ফ্রান্সের রাজনৈতিক অবস্থার আসলে নিরসন হবে কিনা। আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, নাফি আরমান মনন জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতা গ্রহণের মাত্র 3 মাসের মাথায় অনাস্থা ভোটে হেরে যাওয়ায় গদি ছাড়তে হচ্ছে ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েরকে। আর এরপরই জোরালো হয় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পদত্যাগের দাবি। তবে সমালোচকদের আশায় গুড়েবালি, কারণ মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছেন 46 বছর বয়সী এই নেতা। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ম্যাক্রো জানান 2025 সালে বাজেট প্রণয়ন করাই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য। তাই শিগগিরই ঘোষণা করা হবে নতুন প্রধানমন্ত্রীর নাম। 10 মিনিটের ভাষণে মিশেল বার্নিয়ের সরকার পতনের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির জন্য কট্টর ডান ও বামপন্থী দলগুলোকে দায়ী করেন ফরাসি প্রেসিডেন্ট। Je n'assumerai jamais l'irresponsabilité des autres, et notamment des parlementaires qui ont choisi en conscience de faire tomber le budget et le gouvernement de la France à quelques jours des fêtes de Noël. মিশেল বার্নিয়ারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ম্যাক্রো।
তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বার্নিয়ারকে সরকার চালিয়ে যাবার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দেশটির রাজনীতিতে সামনে কি হতে যাচ্ছে তা শুধুমাত্র ফরাসি প্রেসিডেন্টের পদক্ষেপের ওপরই নির্ভর করছে। Que doit faire Emmanuel Macron maintenant? Il n'y a qu'une personne qui a la réponse, c'est Emmanuel Macron. Parce qu'en fait, on a vu qu'il avait pris le temps avant de nommer Michel Barnier à Matignon, que là, quand même, il a indiqué qu'il souhaitait agir rapidement. Il est face à une équation qui est difficile. বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে ম্যাক্রোর কাছে 5টি বিকল্প রয়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে সেবাস্তিয়ান লেকর্নু। সদ্যবিদায়ী বার্নিয়ার সরকারে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। বিরোধী দল ন্যাশনাল র্যালির সঙ্গে সখ্যতা থাকায় পার্লামেন্টে বিরোধী আইন প্রণেতাদের বাধা উতরে যেতে পারেন লেকর্নু। এদিকে বার্নিয়ার সরকারের বিতর্কিত বাজেটে ঘাটতি কমাতে কর বাড়ানো ও সরকারি ব্যয় কমানোর সিদ্ধান্তে প্রতিবাদ চলছে ফ্রান্সে। প্যারিসের বিক্ষোভে যোগ দিয়েছেন কয়েক হাজার সরকারি কর্মী, শিক্ষক, চিকিৎসাকর্মী ও শ্রমিক। বাজেট সংস্কার না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবার ঘোষণা আন্দোলনকারীদের। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এখন দুপুর শেষ করব, তার আগে প্রধান খবরগুলো আর একবার জানাচ্ছি। দেশকে অস্থিতিশীল করতে বিএনপির ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। নির্বাচন ঘিরে সংস্কারে গতি বাড়াতে সরকারকে তাগিদ দিল জামাত। 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। ইনশাআল্লাহ আমরা সফল করব। সংস্কারে সরকার হাত দিয়েছে, আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়াতে। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অনেকের পরিচয় মেলেনি আজও। 127টি কবরের মরদেহ শনাক্তে আদালতের নির্দেশের অপেক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়। বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে দিনাজপুরে প্রাণ হারালেন 3 জন। সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম, টাঙ্গাইল ও নাটোরে আরও 4 জন নিহত। এবার পূর্ণ মেয়াদেই ক্ষমতায় থাকার ঘোষণা ইমানুয়েল ম্যাক্রোর। বিতর্কিত বাজেটে কর কমানো ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে ফ্রান্স জুড়ে বিক্ষোভ। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।